আচ্ছা, গত ক্লাসে আপনাদের ইম্পিডেন্স ডায়াগ্রাম যেটা ছিল, আমরা মেবি সিঙ্গেল লাইন ডায়াগ্রাম থেকে ইম্পিডেন্স ডায়াগ্রাম যে ড্র করতে হয় এতটুকু পর্যন্তই দেখছিলাম। তো এরপরে আমরা বলছিলাম আরেকটা পার্ট ছিল যেটা হচ্ছে ইম্পিডেন্স ডায়াগ্রাম থেকে আমরা আবার রিয়েক্টেন্স ডায়াগ্রাম ড্র করব। তো রিয়েক্টেন্স ডায়াগ্রামটা গত ক্লাসে দেখানো হয় নাই, তো আমরা আজকে হচ্ছে রিয়েক্টেন্স ডায়াগ্রামটা শুরু করি। ইম্পিডেন্স ডায়াগ্রামটা আমি গত ক্লাসে দেখাইছিলাম। ঠিক আছে, তাহলে ইম্পিডেন্স ডায়াগ্রামটা আরেকবার একটু দেখে নিন যে এখানে জাস্ট আমরা কি করছিলাম। আমাদের যে কম্পোনেন্ট গুলো ছিল, এই কম্পোনেন্টের ইকুইভ্যালেন্ট যে সার্কিটটা আছে, ওই প্রত্যেকটা কম্পোনেন্টের ইকুইভ্যালেন্ট সার্কিট গুলো ইউজ করে আমরা বেসিক্যালি ইম্পিডেন্স ডায়াগ্রামটা ড্র করে ফেলছিলাম। আচ্ছা, এখন হচ্ছে এখানে কয়েকটা আমাদের পয়েন্ট দিছে। এই পয়েন্টটা বেসিক্যালি হচ্ছে আপনাদের, মনে হয় আমি একটা বই অ্যাড করতে ভুলে গেছি, বইটা অ্যাড করে দিব। ওই বইয়ে দেখবেন যে এই পয়েন্টগুলোর বিস্তারিত দেয়া আছে। তো কেন আমরা অমিট করব, বা এই যে কন্ডিশনগুলো ইম্পিডেন্স ডায়াগ্রাম থেকে রিঅ্যাক্টেন্স ডায়াগ্রাম ড্র করার, তো এই জিনিসগুলোকে একদম শর্ট করে এখানে 6টা পয়েন্ট আকারে দেয়া আছে। বইয়ে এই পয়েন্টগুলো আরো বিস্তারিত আকারে দেয়া আছে। এখানে বুঝতে অসুবিধা হইলে আপনারা বই থেকে রিডিং পড়তে পারবেন। দেখেন, তাহলে প্রথমে আমাদের কি বলা হচ্ছে, শান্ট অ্যাডমিটেন্স। শান্ট অ্যাডমিটেন্স কোনটা? এই যে ট্রানজিস্টরের সাথে আমাদের এই যে ইকুইভ্যালেন্ট সার্কিটের যে কম্পোনেন্টটা আসে, এটাকে কিন্তু শান্ট অ্যাডমিটেন্স বলা হয়। ম্যাগনেটাইজিং কম্পোনেন্টগুলো যেখানে থাকে, তাহলে এই জিনিসটাকে কি করতে বলছে, এটাকে অমিট করতে বলছে ইকুইভ্যালেন্ট থেকে। তাহলে আমার ইকুইভ্যালেন্ট ট্রান্সফরমারের শান্ট অ্যাডমিটেন্সকে আমার অমিট করতে হবে। কোথায় অমিট করতে হবে? আমরা যে রিয়েক্টেন্স ডায়াগ্রামটা ড্র করব, ওই রিয়েক্টেন্স ডায়াগ্রামটাতে এই অ্যাডমিটেন্স পার্টটা থাকবে না। এটা ফার্স্ট পয়েন্ট। দেন বলছে কি, রেজিস্ট্যান্স ইজ অফেন অমিটেড। তাহলে হচ্ছে আমাদের ইম্পিডেন্স ডায়াগ্রামে যে রেজিস্ট্যান্স গুলো আছে, আমরা কিন্তু অনেক সময় নামটা থেকেই বলতে পারতেছি, তাই না? কারণ ইম্পিডেন্সের ক্ষেত্রে আমাদের কি আসতেছে, জেড ইকুয়াল আর প্লাস জে এক্স, তাই না? আর রিয়েক্টেন্স ডায়াগ্রাম বলতেছি, তার মানে রিয়েক্টেন্স ডায়াগ্রামে কিন্তু আমাদের শুধুমাত্র রিয়েক্টিভ যে কম্পোনেন্ট, এই জিনিসটা থাকতেছে, তাই না? আমার ডায়াগ্রামের নামই রিয়েক্টেন্স ডায়াগ্রাম। তাহলে এখানে কিন্তু রেজিস্টিভ যে কম্পোনেন্টটা, এটা অলরেডি অমিট হয়ে যাচ্ছে, নামটার মধ্যে এটা বাদ চলে যাচ্ছে, তাই না? আমাদের কন্ডিশনেও বলে দিছে। তাহলে রেজিস্ট্যান্স যেগুলো আছে, এগুলোকে আমার ফল্ট ক্যালকুলেশনের ক্ষেত্রে অমিট করা হয়। তাহলে এখানে খেয়াল করেন, এই যে রেজিস্ট্যান্স যেগুলো আছে, তাহলে সবগুলো রেজিস্ট্যান্সকে আমরা অমিট করে দেব। ঠিক আছে, ট্রান্সফরমারের থেকে শুরু করে সবগুলোরই গেল। এটা সেকেন্ড কন্ডিশন। থার্ড বলতেছিল কি, লোড উইথ নো রোটেটিং পার্ট। মানে হচ্ছে আমাদের যে কম্পোনেন্ট গুলো থাকবে লোড আকারে, এখানে যদি কোনো রোটেটিং পার্ট না থাকে, যেমন আমাদের এর আগে ক্লাসে দেখছিলাম কিছু রেজিস্টিভ টাইপের লোড অ্যাড ছিল, তাহলে এই টাইপের লোড গুলাকেও আমরা ফল্ট ক্যালকুলেশনের ক্ষেত্রে অমিট করে ফেলবো। তাহলে এখানে আমার কয়টা আছে, এই যে এটা একটা নো রোটেটিং কম্পোনেন্ট, তাই না? এখানে আমাদের শুধুমাত্র রেজিস্টিভ, এখানে কোনো আমার রোটেটিং পার্ট নাই। সিমিলার ভাবে এই যে বি লোড যেটা, এটাও কিন্তু আমাদের এখানে কোনো ধরনের রোটেটিং কম্পোনেন্ট নাই। তাহলে এই দুইটাকে আমার অমিট করতে হবে। দুইটাকে বলতে পুরো এই এই যে নেটওয়ার্কটা আছে, এই পুরোটাই অমিট হবে সার্কিট থেকে। ঠিক আছে, দেন আমাদের ফোর্থ যে কম্পোনেন্ট আসছে, ফোর্থ এবং ফিফথটা অনেকটা সেম। এখানে দুইটাতে বলতেছে কি, আমাদের যে সিনক্রোনাস মোটর বা ইন্ডাকশন মোটর যেটা আছে, এগুলোর মধ্যে আমাদের ইনডিউস ইএমএফ থাকে। তো এই টাইপের যে মোটর যেগুলো আছে, বা সিনক্রোনাস মোটর উল্লেখ করা আছে, ইন্ডাকটিভ মোটর উল্লেখ করা আছে, অল্টারনেটর থাক, এগুলো হচ্ছে আমরা কিন্তু কি করব, ফল্ট ক্যালকুলেশনের ক্ষেত্রে আমাদের সার্কিটে এটা ইনক্লুড থাকবে। ঠিক আছে, আমরা কিন্তু এই জিনিসগুলোকে অমিট করে ফেলতে পারবো না, কারণ এখানে আমাদের ইএমএফ, ইনডিউস ইএমএফটা ক্যালকুলেশনে লাগবে। দেন সিক্স যে পয়েন্টটা, এখানে আমাদের কি বলা হচ্ছে যে, এই যে আবার ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে যে সিরিজ রেজিস্ট্যান্স আছে এবং শান্ট ক্যাপাসিটেন্স যেটা আছে, এই দুইটাকে অমিট করে ফেলতে হবে। যে শান্ট ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স এবং হচ্ছে রেজিস্ট্যান্সের যে ভ্যালুটা আছে, এটাও অমিট। তার মানে শুধুমাত্র এটার ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্সের ভ্যালুটা থাকবে। আর এখানে খেয়াল করেন, এখানে সিরিজে কিন্তু আমার কি থাকতেছে, এই যে এইটা যদি না থাকে, মাঝে মিডলে যে কানেকশনটা গেছে, এটা যদি পুরোটা না থাকে এবং এই রেজিস্ট্যান্সটাও যদি না থাকে, আমরা কিন্তু এই দুটো ইম্পিডেন্সকে একটা ভ্যালু লিখতে পারি। ঠিক আছে, তো এটা একটা ভ্যালু কেন লেখা হয়, এই জিনিসটা অ্যাকচুয়ালি একটু প্রমাণ টাইপেরও আছে। যেমন ধরেন, উম, আমরা শুরুতে কি বলছিলাম যে আমরা পার ইউনিট ক্যালকুলেশন দেখবো, তাই না? ক্লাসের শুরুতে বলছিলাম। তো পার ইউনিট ক্যালকুলেশন যখন করা হয়, ক- আমরা তো সবগুলোরই করবো। তো ট্রান্সফরমারের ক্ষেত্রে বেসিক্যালি যখন পার ইউনিট ক্যালকুলেশন করা হয়, তখন হচ্ছে কি হয়, যে আমাদের ট্রান্সফরমারের প্রাইমারি উইন্ডিং এর যে রিয়েক্টেন্স এবং সেকেন্ডারি উইন্ডিং এর যে রিয়েক্টেন্স, এই দুটোর ভ্যালুটা ইকুয়াল আসে। ঠিক আছে, এটা কিন্তু পার ইউনিটের একটা অ্যাডভান্টেজ হিসেবে কাউন্ট হয়, যে আমাদের ট্রান্সফরমারের প্রাইমারি এবং সেকেন্ডারি উইন্ডিং এর রিয়েক্টেন্সের ভ্যালুটা সেম আসে আমরা যখন এটাকে পার ইউনিটে ক্যালকুলেট করি। সেক্ষেত্রে যে কোনো একটা দিয়ে আমি যদি প্রকাশ করি, দ্যাটস ওকে। এই কারণে রিয়েক্টেন্স ডায়াগ্রামে ট্রান্সফরমারকে প্রকাশ করার জন্য একটা শুধুমাত্র ইকুইভ্যালেন্ট রিয়েক্টেন্স ইউজ করা হয়।
তাহলে মোটামুটি কিন্তু আমরা 6টা পয়েন্ট থেকে সামারাইজ করে ড্র করে ফেলতে পারতেছি। এই যে এটা হচ্ছে আমাদের রিঅ্যাকটেন্স ইম্পিডেন্স ডায়াগ্রাম। দেন এটা থেকে আমাদের এই যে একদম কনসাইজ একটা ফর্ম চলে আসতেছে, যেটাকে আমরা বলতেছি রিঅ্যাকটেন্স ডায়াগ্রাম। তাহলে রিঅ্যাকটেন্স ডায়াগ্রামে আমাদের কি কি থাকতেছে? রোটেটিং যে কম্পোনেন্ট গুলো ছিল E1 E2 এবং E3, দেখেন তিনটাই আছে, এবং তিনটারই আমাদের যে ইম্পিডেন্সটাকে আমরা প্রকাশ করতেছি কি ইকুইভ্যালেন্ট রিঅ্যাকটেন্সের ভ্যালু দ্বারা। এই যে এখানে একটা, এখানে এবং আচ্ছা, এখানেটার ক্ষেত্রে একটু খেয়াল করবেন, এই যে এখানে রেজিস্ট্যান্সের ভ্যালুটা এটা কিন্তু থাকবে না। ঠিক আছে, এটা শর্ট থাকবে। এটা ভুলে হয়তো বা চলে আসছে, এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা থাকবে না। দেন এই যে এখানে এটার জন্য, আর মাঝের যে তিনটা, এই মাঝের তিনটা কোনটা আসতেছে ফার্স্টে? এটা তো পুরোটা চলে গেছে, এটা পুরোটা অমিট। এবং E1 এবং E2 এর জন্য আসতেছে কি এই দুইটা ইনডিউস ইএমএফ এবং ইকুইভ্যালেন্ট রিঅ্যাকটেন্স। ঠিক আছে। দেন ট্রান্সফরমার T1 যেটা আছে, যেটা আমরা বললাম, ট্রান্সফরমার T1 কে প্রকাশ করার ক্ষেত্রে আমরা কি করব? ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স নিব। এই যে এটার ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স, এটা কার? ট্রান্সফরমার T1 এর জন্য। দেন ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে খেয়াল করেন, আমরা ক্যাপাসিটিভ রিঅ্যাকটেন্স এবং রেজিস্ট্যান্স, সিরিজ যে রেজিস্ট্যান্স, সবগুলোকে অমিট করে দিলে শুধুমাত্র এই যে আমার রিঅ্যাকটেন্সের যে ভ্যালু, এই জিনিসটা এখানে থাকতেছে। ঠিক আছে। দেন হচ্ছে এখানে সেম ট্রান্সফরমারের ক্ষেত্রে আমার একটা রিঅ্যাকটেন্সের ভ্যালু আসতেছে, এবং এখান থেকে এই পুরাটাই অমিট হয়ে যাচ্ছে, এবং এখান থেকে এই যে ইএমএফ এবং হচ্ছে এটার ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স আসতেছে। ঠিক আছে। তাহলে কিন্তু আমরা খুব সহজে একটা ইম্পিডেন্স ডায়াগ্রাম থেকে এরকম রিঅ্যাকটেন্স ডায়াগ্রাম ড্র করে ফেলতে পারতেছি। আমরা কিন্তু এই যে প্রথমে যেগুলো দেখতেছি, এগুলো হচ্ছে কি একটা ইন্টায়ার ম্যাথ যেটা আছে, এটার পার্ট বাই পার্ট জিনিসগুলো সলভ করতেছি। আপনাদের হচ্ছে এই স্লাইডের একদম শেষে একটা পূর্ণাঙ্গ ম্যাথ আছে, যেখানে আমাদের কি করতে হয়, যে একটা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম দেয়া থাকে। তো ওই সিঙ্গেল লাইন ডায়াগ্রামের সবগুলো রিয়েক্টিভ কম্পোনেন্টের পার ইউনিট ক্যালকুলেট করতে হয়। দেন যে সিঙ্গেল লাইন ডায়াগ্রামটা দেয়া থাকে ওইটার একটা ইম্পিডেন্স অথবা রিয়েক্টেন্স ডায়াগ্রাম, যেটা আমাদের কোশ্চেনে উল্লেখ করে দেওয়া থাকবে, এই ডায়াগ্রামটা ড্র করতে হয়। দেন ওই প্রত্যেকটা কম্পোনেন্টকে রিপ্লেস করতে হয় কোন ভ্যালু দ্বারা? এই যে আমরা পার ইউনিট ক্যালকুলেশনটা করব ওই ভ্যালু দ্বারা। তাহলে আমরা কিন্তু এখানে পার্ট বাই পার্ট ওই অঙ্কের জিনিসগুলো শিখতেছি। তাহলে প্রথমে আমরা ইম্পিডেন্স ডায়াগ্রাম ড্র করে শিখলাম কোথা থেকে? একটা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম থেকে। যে সিঙ্গেল লাইন ডায়াগ্রামটা আপনাদের দেয়া থাকবে। দেন ওই ইম্পিডেন্স ডায়াগ্রামে আমরা কিছু মডিফিকেশন করে ওইটা থেকে কি ড্র করতে পারতেছি? একটা রিঅ্যাকটেন্স ডায়াগ্রাম। ঠিক আছে। তাহলে হচ্ছে আপনারা কি এরকম সিঙ্গেল লাইন ডায়াগ্রাম দেওয়া থাকলে ইম্পিডেন্স এবং রিঅ্যাকটেন্স ডায়াগ্রামটা ড্র করে ফেলতে পারবেন। এখন যদি এরকম হয়, আমার এখানে তো একটা ট্রান্সমিশন লাইন, এখন এই ট্রান্সমিশন লাইন থেকে মাঝে থেকে আমাদের যদি বাসবারের থ্রুতে আমরা আরেকটা লাইনে চলে যাই, সেক্ষেত্রে আমাদের ইম্পিডেন্স ডায়াগ্রামটা আমরা কিভাবে ড্র করব? কোথা থেকে গেল আমার ট্রান্সমিশন লাইন থেকে আরেকটা, এখানে যদি বাসবার থেকে অন্য একটা লাইনে চলে যায়, সেক্ষেত্রে আমরা কি করব? এখানে খেয়াল করেন, আমার মেনলি যে ইম্পিডেন্স ডায়াগ্রামটাকে আমরা কিভাবে ড্র করতেছি, আমরা এখানে রেফারেন্স বাস নিচ্ছি এবং এখানে একটা ফেজ কানেকশন। তাহলে আমরা কি করব? এখানে হচ্ছে এই যে এখান থেকে একটা লাইন বের করে নিব এবং ফেজ থেকে একটা লাইন বের করে নিব। দেন এখানে হচ্ছে যে কানেকশনটা দেয়া থাকবে, এই জিনিসটা এখানে রিপিট করব। ঠিক আছে। তাহলে এরকম একটা উদাহরণ দেয়া আছে, আমরা ডিরেক্টলি উদাহরণটাতে চলে যাই। আচ্ছা, মোটামুটি এই যে এখন যেটা বললাম রিঅ্যাকটেন্স ডায়াগ্রাম বা ইম্পিডেন্স ডায়াগ্রাম, এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, যদি আপনাদের কোনো কোশ্চেন না থাকে, আমরা ডিরেক্টলি আরেকটা উদাহরণে চলে যাই। এখানে আমাদের দেখেন। আচ্ছা, আমি পড়াইতে থাকতেছি, আপনাদের এর মাঝে কারো কোনো কোশ্চেন করার থাকলে অবশ্যই করবেন, কোনো সমস্যা নেই। তাহলে এখানে খেয়াল করেন, এখানে আমাদের আরেকটা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম দেওয়া আছে। ঠিক আছে। তাহলে এই সিঙ্গেল লাইন ডায়াগ্রামে খেয়াল করেন, এই যে আমাদের এখানে একটা ট্রান্সমিশন লাইন আসতেছে, দেন ট্রান্সমিশন লাইন থেকে বাসবাড়ির থ্রুতে আমাদের এই যে এখানে একটা কানেকশন চলে গেছে। ঠিক আছে। দেন এখানে আরেকটা ট্রান্সমিশন লাইন আসতেছে। তাহলে এইটার আমরা ইম্পিডেন্স ডায়াগ্রাম যে ড্র করতে যাবো, তাহলে আমরা ইম্পিডেন্স ডায়াগ্রামটা কিভাবে ড্র করতে পারবো? এই যে এখানে খেয়াল করেন, প্রথমে কি কি কম্পোনেন্ট আছে? জেনারেটর, তাহলে জেনারেটরের আপনারা জানেন কিভাবে ইকুইভ্যালেন্ট নেটওয়ার্কটা ড্র করতে হয়। দেন ট্রান্সফরমার, আমরা কিন্তু প্রথম ক্লাসে কি বলছিলাম, যে কয়েকটা কম্পোনেন্টের আমরা ইকুইভ্যালেন্ট নেটওয়ার্কটা ড্র করতে শিখছি, আমরা কিন্তু ওই কম্পোনেন্টগুলো ইউজ করব। শুধুমাত্র কি হবে, যে নেটওয়ার্কটা হয়তো ডিফারেন্ট হইতে পারে, কানেকশন গুলো, যে এখানে এই যে একটা, এখানে কি এই যে ডিফারেন্ট চলে আসছে সিঙ্গেল লাইন ডায়াগ্রামটা এরকম, বাট কম্পোনেন্ট গুলো কিন্তু সেমই আছে, জেনারেটর, ট্রান্সফরমার বা ট্রান্সমিশন লাইন এগুলাই। আচ্ছা, তাহলে আমরা এক সাইড থেকে যাই, এদিক থেকে যাচ্ছিলাম, প্রথমে আমাদের কি আসতেছে? একটা জেনারেটর। তো এই যে জেনারেটর, ঠিক আছে। দেন আসতেছে কি? ট্রান্সফরমার। তাহলে যে T1, সরি T1, ট্রান্সফরমার T1, এই যে ট্রান্সফরমার T1 এর কানেকশনটা। ওকে। দেন আসতেছে কি? আমাদের ট্রান্সমিশন লাইন। এইটা আমি আর বর্ণনা করতেছি না, কারণ গত ক্লাসে আমরা অলরেডি ইম্পিডেন্স ডায়াগ্রাম নিয়ে আলোচনা করছিলাম। তাহলে ট্রান্সমিশন লাইনের ইকুইভ্যালেন্ট এই যে এখানে ট্রান্সমিশন লাইন।
এরপরে কিন্তু এই ট্রান্সমিশন লাইনের পরে আমাদের বাসবারের থ্রুতে আরেকটা লাইন চলে গেছে, তাহলে এখান থেকে আমাদের কমনটা নিতে হচ্ছে। এই যে এখানে খেয়াল কর, আমরা কি করলাম, এই যে রেফারেন্স থেকে একটা লাইন নিয়ে নিছি, এবং এই যে আমার ফেস যেটা গেছে এই ফেস থেকে আমরা এরকম একটা লাইন নিয়ে নিচ্ছি। তো আপনারা জানেন, যদি এই দুটো কমন না হয়, আমরা যে কানেকশন না দিই, সেক্ষেত্রে একটার উপর দিয়ে আরেকটা বোঝানোর ক্ষেত্রে কিন্তু আমরা এইভাবে ওভারল্যাপ বুঝাই, তাই না, যে ওপর থেকে চলে গেছে। আচ্ছা, এখন এখানে এই কানেকশনে আমাদের কি কি আছে, আমাদের কিন্তু সেম প্যারামিটারগুলো আছে, কি আছে, যে একটা ট্রান্সমিশন লাইন আছে, ট্রান্সমিশন লাইনে তোমাদের লাগবেই, দেন ট্রান্সফরমার এবং একটা জেনারেটর। ঠিক আছে, এই যে খেয়াল করেন, ট্রান্সমিশন লাইনে আমরা সেম কানেকশনটাই রিপিট করতেছি এই যে এখান থেকে। ঠিক আছে, এই যে দুইটাকে আমরা কমন এখান থেকে বের করে নিচ্ছি। দেন এখানে একটা ট্রান্সমিশন লাইন আসলো, দেন এখানে কি আসতেছে, ট্রান্সফরমার এবং জেনারেটর G3। বুঝে গেছে? তাহলে এটা আমাদের কোন কানেকশনটা, এই কানেকশনটার জন্য। দেন হচ্ছে এখানে যেটা আবার গেল, যে কানেকশনটা ছিল এখানেও কিন্তু সেম কম্পোনেন্ট গুলো, ওরা কি করছে, তিনটাকে সেম কম্পোনেন্টই রাখছে। তো এখানে আমাদের কি আসতেছে, এই ট্রান্সমিশন লাইন, ট্রান্সফরমার এবং জেনারেটর। এই যে খেয়াল করেন, ট্রান্সমিশন লাইন, ট্রান্সফরমার এবং জেনারেটর। ঠিক আছে, তাহলে এই জিনিসটা কি আমরা ড্র করলাম, এই সিঙ্গেল লাইন ডায়াগ্রামের ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স ডায়াগ্রাম। ঠিক আছে, এখন আমরা যদি কি করতে চাই, রিয়েক্টেন্স ডায়াগ্রাম ড্র করতে চাই এই ডায়াগ্রামে, তাহলে আমরা কিভাবে ড্র করব। রিয়েক্টেন্স ডায়াগ্রামটা তো একেবারেই সিম্পল, তাই না, যে প্রথমে আমাদের কি আসতেছে, একটা জেনারেটর, তাহলে আমরা কি করব, একটা জেনারেটরের ইএমএফ, দেন জেনারেটরের ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স। ঠিক আছে, আচ্ছা, এই জেনারেটরে, দেন ট্রান্সফরমার, ট্রান্সফরমারের জন্য আমরা কি আসবে, ট্রান্সফরমারের একটা ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স। ঠিক আছে, দেন হচ্ছে ট্রান্সমিশন লাইন, তাহলে ট্রান্সমিশন লাইন যেটা আছে, ট্রান্সমিশন লাইনের জন্য একটা ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স। আচ্ছা, এরপরে খেয়াল করেন, আমরা এই জিনিসটা পরে ড্র করতেছি, বাকি টুকের মধ্যে কি আছে, সেম একটা ট্রান্সমিশন লাইন, দেন হচ্ছে আমাদের কি ট্রান্সফরমার, দেন জেনারেটর G2। ঠিক আছে, দেন হচ্ছে G2 এর ইন্ডিউস ইএমএফ। ওকে, দেন এটা হচ্ছে আমাদের কানেক্টেড থাকতেছে। আচ্ছা, এরপর হচ্ছে এই যে মাঝের যে কানেকশনটা, এটা আমাদের কি ছিল, এই দুইটা ইন্ডের মাঝের কানেকশন, তাই না। তাহলে এখানে আমাদের যেহেতু কানেকশনটা আমরা এখানে কিন্তু করে ফেলতে পারবো, কেননা আমাদের এখানে এই যে তিনটা ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স, আমরা তো আর নিচে দেখাতে হচ্ছে না, তাই না, কারণ আমার কানেকশনটা কি কমন, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের মাঝে। তাহলে এখানে আমরা দিয়ে দিতে পারতেছি ফার্স্টে কি একটা ট্রান্সমিশন লাইনের জন্য, দেন হচ্ছে কার, ট্রান্সফরমারের জন্য, দেন আমার হচ্ছে E3 এবং E3 ইন্ডিউস ইএমএফ। আচ্ছা, আপনারা আমার ড্র না দেখেও এর থেকে স্লাইডে যেটা দেয়া আছে এই জিনিসটাই দেখেন, এটা দেখতে খুবই বাজে লাগতেছে। ঠিক আছে, আপনারা হচ্ছে এখানে দেখে ফেলেন, যারা রিয়েক্টেন্স ডায়াগ্রামটা এই যে G1 ছিল, দেন G1 যেটা মানে জেনারেটর G1 এর ইকুইভ্যালেন্ট রিয়েক্টেন্স, দেন ট্রান্সফরমারের এবং ট্রান্সমিশন লাইনের, তাহলে সেম তিনটা এই যে রিপিট, এবং এই যে মাঝে আছে। বুঝে গেছে? তাহলে এটা আমাদের আরেকটার আমরা ইম্পিডেন্স এবং রিয়েক্টেন্স ডায়াগ্রাম মোটামুটি শিখে ফেললাম। তাহলে কিন্তু আমাদের দুইটা পার্ট মোটামুটি শেষ, যে ইম্পিডেন্স ডায়াগ্রাম এবং রিঅ্যাকটেন্স ডায়াগ্রাম। তো আমাদের আরেকটা জিনিস ছিল, যেটা আমাদের পার ইউনিট ক্যালকুলেশন। ঠিক আছে, পার ইউনিট সিস্টেম। আচ্ছা, পার ইউনিট ক্যালকুলেশন, যেটা পার ইউনিটে আপনাদের কিন্তু ওই একক যেটা থাকে, আমরা যেগুলোকে পার ইউনিট ধরবো, এই পার ইউনিটের এককগুলো ইম্পর্টেন্ট, এককগুলো খেয়াল রাখতে হবে আপনাদের। আচ্ছা, তাহলে এখানে দেখেন, পাওয়ার সিস্টেম লাইন যেটা আছে, লাইনের যে ভোল্টেজটা, এটা কিলো ভোল্ট এককে। আর পাওয়ার যেগুলো, আমরা এখানে পাওয়ার কিন্তু আমাদের রিয়েল পাওয়ার আছে, ইমাজিনারি পাওয়ার আছে, তাই না, ওই যে আপনারা কি বলছেন, কিউ ছিল পি, এবং অ্যাপারেন্ট পাওয়ার একটা এস ছিল, যেটাকে কমপ্লেক্স পাওয়ার বলা হতো, যেটার একক ছিল কি ভোল্ট, অ্যাম্পিয়ার। এই টার্মগুলো আমাদের এখানে লাগবে। এখানে দেখেন, তো প্রথমে আমরা পার ইউনিট যেহেতু বলতেছি, পার ইউনিটের সূত্রটা দেখে ফেলতেছি, যে পার ইউনিট কিভাবে, কোনো ভ্যালুর পার ইউনিট কিভাবে বের করা হয়, মানে কারেন্ট হইতে পারে, ইম্পিডেন্স হইতে পারে, ভোল্টেজ হইতে পারে, বা পাওয়ার হইতে পারে, যে কোনো কম্পোনেন্টের আমরা পার ইউনিট ক্যালকুলেশন কিভাবে করব, ওই ভ্যালুর অ্যাকচুয়াল ভ্যালু ডিভাইডেড বাই বেস ভ্যালু। অ্যাকচুয়াল ভ্যালু কার, যেমন আমি যদি একটা ভোল্টেজের পার ইউনিট ক্যালকুলেট করতে চাই, তাহলে ওই ভোল্টেজের অরিজিনাল ভ্যালুটা কত, ওইটার সাথে ওই সিস্টেমের বেস ভ্যালু কত, আমি এটার দ্বারা যদি ডিভাইড করি, তাহলে যে ভ্যালুটা পাবো এটা হচ্ছে ওই ভোল্টেজের পার ইউনিট ভ্যালু, এবং এটার কিন্তু এককটা আসে পি ইউতে, কারণ সিমিলার কম্পোনেন্টের ডিভাইড, এখানেও ভোল্টেজের, এখানেও ভোল্টেজের ভ্যালু। তো এখানে কিন্তু একটা আমাদের কথা চলে আসছে, বেস ভ্যালু। অ্যাকচুয়াল ভ্যালু তো আমাদের দেয়াই থাকবে, তাহলে এটা নিয়ে আমাদের মাথা ঘামানোর কিছু নেই, আমাদের প্রবলেমটা কোথায় আসতেছে, বেস ভ্যালু। তো বেস ভ্যালু যেটা, বেস ভ্যালু আপনাদের মোটামুটি কোশ্চেন উল্লেখ করে দেয়া থাকবে,
যে কোন ভ্যালুকে বেস ভ্যালু ধরতে হবে। ঠিক আছে, আদারওয়াইজ কি থাকবে, ধরেন আমাদের একটা সিস্টেম, পাওয়ার সিস্টেমে আমাদের কম্পোনেন্ট গুলো কি কি বেসিক্যালি, যেমন ভোল্টেজের কম্পোনেন্ট থাকতে পারে, আপনাদের কারেন্টের ভ্যালু থাকতে পারে, তাই না, অ্যাপারেন্ট পাওয়ার থাকতে পারে, যে আমরা কমপ্লেক্স পাওয়ার এস এর কথা বলতেছি। কেন এস বলতেছি, কারণ এস এর মধ্যেই কিন্তু আপনাদের রিয়েল পাওয়ার পি এবং রিয়েক্টিভ পাওয়ার কিউ দুইটাই ইনক্লুডেড, এই কারণে আমরা এস যেটা ছিল অ্যাপারেন্ট পাওয়ার এটার কথা বলতেছি। তাহলে ভি মানে ভোল্টেজ, কারেন্ট, পাওয়ার এবং আরেকটা আছে ইম্পিডেন্স, বেসিক কিন্তু আমাদের এই চারটা কম্পোনেন্ট আসতেছে। আচ্ছা, তাহলে হচ্ছে এই চারটা কম্পোনেন্ট থেকে আপনারা যে কোনো দুইটার ভ্যালুকে বেস ভ্যালু হিসেবে নির্ধারণ করবেন। যেমন আমরা বেসিক্যালি কি করি, সিস্টেমের এই যে ভোল্টেজ এবং অ্যাপারেন্ট পাওয়ার, ঠিক আছে, এই দুটাকে আমরা বেস ভ্যালু ধরে নিই, আর বাকি দুইটা ক্যালকুলেট করি, কারণ আমাদের যে কোনো দুইটাকে বেস ভ্যালু ধরতে হয়। তাহলে আপনার কারেন্ট বা ইম্পিডেন্স ধরতে পারেন, বা বেসিক্যালি দেখা যায় পাওয়ার সিস্টেমের ক্যালকুলেশনগুলোতে ভোল্টেজ এবং অ্যাপারেন্ট পাওয়ারটাকে বেস ভ্যালু হিসেবে ধরা হয়। তাহলে এই দুটাকে বেস ভ্যালু ধরে বাকি দুইটাকে আমার কি করতে হবে, বের করতে হবে সূত্র প্রয়োগ করে। কারণ আপনারা ওই যে ভোল্টেজের সূত্র জানেন, ভি ইকুয়াল টু আই আর, আরটাই বেসিক্যালি কি ইম্পিডেন্স, ওটা আমরা আস্তে আস্তে মানে যাচ্ছি ওই দিকে। প্রথমে আমরা দেখলাম তাহলে কিসের পার ইউনিটের সূত্রটা। আচ্ছা, এখন হচ্ছে পার ইউনিটে, এটা তো নর্মাল নমিনাল ভ্যালুটা, আমরা এটার পার্সেন্টেজ ভ্যালু ক্যালকুলেট করতে পারি কিভাবে, এই যে জাস্ট আমাদের যে সূত্রটা ছিল এটার সাথে আপনারা 100 গুণন করে ফেললেই আমাদের ওই ভ্যালুর পার্সেন্টেজের ভ্যালুটা চলে আসবে। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট সূত্র চলে যাচ্ছে, এটা একটু মনে রাখতে হবে যে কোনো একটা ভ্যালুর পার ইউনিট বের করতে চাইলে ওইটার অ্যাকচুয়াল ভ্যালুকে তার বেস ভ্যালু দ্বারা ভাগ করতে হবে। ঠিক আছে, শেষ। এরপরে দেখেন এখানে যেহেতু আমরা এই সূত্রটা দেখলাম, এটার প্রয়োগের জন্য খুবই ছোট একটা উদাহরণ দেওয়া আছে, যেখানে আমার বেস ভোল্টেজ আপনাদেরকে চুজ করতে বলছে কত, 120 কিলোভোল্ট। ঠিক আছে, এবং যার বেস ভোল্টেজ 120 কিলোভোল্ট ধরলেন ওইটার অ্যাকচুয়াল ভ্যালুটা 108 কিলোভোল্ট। তাহলে আমাদের পার ইউনিটের সূত্র তো দুইটা ভ্যালুই আমাদের দরকার, অ্যাকচুয়াল এবং একটা বেস। আমরা যদি দুইটাই জেনে থাকি তাহলে ওইটার পার ইউনিটটা কিভাবে ক্যালকুলেট করতে পারি, এই যে অ্যাকচুয়াল ভ্যালু ডিভাইডেড বাই বেস ভ্যালু। ঠিক আছে, তাহলে আসতেছে কত, 0.9 পার ইউনিট। এই যে এখানে খেয়াল করেন 120টা যেটা বেস ভ্যালু, যেটা এটা, এটার ইকুইভ্যালেন্টটা কি, 1 পার ইউনিট। এটা বেসিক্যালি কি করা হয়, ধরেন আপনাদের ভোল্টেজ থাকতেছে, কারেন্ট থাকতেছে, ইম্পিডেন্স, পাওয়ার, সবগুলাকে আমরা যদি একই এককে প্রকাশ করি তাহলে কিন্তু আমরা বলতে পারবো ওই সিস্টেমে বেসিক্যালি ভোল্টেজ কত পার্সেন্ট আছে, কারেন্ট কত পার্সেন্ট উপস্থিত আছে। তো এটা আপনি দেখলে ইজিলি এটা ভ্যালুগুলো বলে দিতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, এখানে একটা অ্যাডভান্টেজ দেয়া আছে যে, কি বললো এখানে, অ্যাডভান্টেজ অফ পার ইউনিট মেথড ওভার পার্সেন্টেজ মেথড। এখানে আমি যে দুইটা দেয়া ছিল না, যে একটা পার ইউনিট একটা পার্সেন্ট, তো দেখা যায় পার্সেন্টেজ থেকে পার ইউনিট ভ্যালুটা বেশি অ্যাডভান্টেজেস। কেন, এখানে খেয়াল করেন, আমরা যদি ধরেন কারেন্ট এবং ভোল্টেজের পার ইউনিট জানি, আমরা এই দুটোকে গুণন করলে থার্ড যে কম্পোনেন্টটা পাবো পাওয়ার, এটাও আমরা কিসে পেয়ে যাব, পার ইউনিটে। এটা গেল পার ইউনিটে, আমরা ডিরেক্টলি থার্ড ভ্যালুটা পার ইউনিটে পেয়ে যাচ্ছি। এখন যদি আমাদের কারেন্ট এবং ভোল্টেজের ভ্যালুটা পার্সেন্টেজ ভ্যালুতে আমরা বের করে রাখি এবং এই দুটোকে গুণন করি, করে পাওয়ারের ভ্যালুটা বের করতে চাই, সেক্ষেত্রে আমরা পাওয়ারের ভ্যালুর সাথে একটা কিন্তু 100টা বেশি পাবো। ঠিক আছে, কারণ এই যে এগুলোকে অলরেডি আমার পার্সেন্টেজে বের করা আছে। তো এই কারণে কিন্তু এটা হচ্ছে আমাদের ডিসঅ্যাডভান্টেজ। এই টাইপের ম্যাথগুলোতে কি করতে হয়, প্রথমে আপনাদের যে পার্সেন্ট ভ্যালু থাকে এই পার্সেন্ট ভ্যালু থেকে এটাকে পার ইউনিটে ক্যালকুলেট করতে হয়, দেন গুণন করতে হয়, দেন ওইটাকে আবার পার্সেন্টেজে আনতে হয়। তো এটা আমাদের প্রসিডিউরগুলো বেশি হয়ে যাচ্ছে, এই কারণে আমরা কি করব, ক্যালকুলেশনগুলোতে পার ইউনিট মেথডটাই ইউজ করব। ঠিক আছে, যে পার ইউনিটে ক্যালকুলেট করে রেখে দেবো, শেষ। এরপরে থার্ড আসতেছে কি, এই যে সিলেকশন অফ বেস, ওই যে আমরা একটু আগে যেটা অলরেডি আলোচনা করলাম, যে আমাদের হচ্ছে পাওয়ার সিস্টেমে যে কম্পোনেন্ট গুলো আছে এগুলা থেকে আমরা যে কোনো দুইটা কম্পোনেন্টকে বেস হিসেবে সিলেক্ট করে ফেলবো। তাহলে এখানে বেসিক্যালি কোনটাকে সিলেক্ট করা হচ্ছে, ভোল্টেজ এবং অ্যাপারেন্ট পাওয়ার এস। আর যেহেতু আমাদের হচ্ছে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম থেকে আমরা ক্যালকুলেশনটা করতেছি, তাহলে সিঙ্গেল লাইন ডায়াগ্রামে আপনাদের অনেক সময় কিন্তু সিঙ্গেল লাইনের সিঙ্গেল ফেজ যেটা থাকতেছে, সিঙ্গেল ফেজের ভ্যালুগুলা দেয়া থাকে। ঠিক আছে, সিঙ্গেল ফেজ বলতে আপনারা জানেন সিঙ্গেল একটা ফেজের ভোল্টেজ মানে কোনটা, আমার ফেজ ভোল্টেজ লাইন টু নিউট্রালটা। ঠিক আছে, তাহলে যে লাইন টু নিউট্রালের আমার যে ভ্যালুটা এটা হচ্ছে তার বেস ভ্যালু হবে, এবং সিঙ্গেল ফেজের যে পাওয়ারের ভ্যালুটা ওইটা তাহলে তার বেস ভ্যালু। আর এখানে কেভি আপনারা জানেন, বেস যেটা, এস ভ্যালু সমান কি হবে, ভি ইন্টু আই। কেন আমরা ভি ইন্টু আই করতেছি, কারণ এই যে দুইটা কম্পোনেন্টকে আমি যদি বেস হিসেবে সিলেক্ট করি, বাকি দুইটাকেও আমার বেস ভ্যালু
বের করে নিতে হবে, কারণ ওই যে আলটিমেট আমাদের টার্গেট কি, সব কম্পোনেন্টের পার ইউনিট বের করা। ঠিক আছে, তাহলে ভি এবং এস কে আমরা চুজ করব, আই এবং জেড কে সূত্র থেকে ডিটারমাইন করব। ঠিক আছে। এই যে এখানে দেখেন, তাহলে হচ্ছে এই যে এখানে আমি যে সূত্রটা বললাম, কেভিএ, কেভিএ কি, ওই যে এস যেটা ছিল এটার একক। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বেস ভ্যালু মানে ভোল্টেজের, তাহলে এটা একক কি, কিলো ভোল্ট, এবং কারেন্টের একক আই। তাহলে আই বেস ইকুয়াল আমরা কি পাচ্ছি, কেভিএ ডিভাইডেড বাই কিলো ভোল্ট। এটা কিন্তু হচ্ছে কি, অ্যাপারেন্ট পাওয়ারের বেস ভ্যালু ডিভাইডেড বাই ভোল্টেজের বেস ভ্যালু। এটা করে ফেললে আমরা কারেন্টের যে ভ্যালুটা পাবো, এটা আমরা কিসে পাবো, বেস পাবো, বেস ভ্যালু পাবো, কারেন্টের বেস ভ্যালু পাবো। ঠিক আছে, তার মানে আমরা কি করলাম এখানে বেসিক্যালি, এস যেটা আছে, এস ইকুয়াল হচ্ছে ইন্টু আই। তাহলে এখান থেকে আমরা আই ইকুয়াল কি পাচ্ছি, এখানে একটা ব্যাপার আছে যে আই অ্যাস্টারিস্টিক বা এই ব্যাপারটা, এটা আমরা অনুবন্ধী যুগল যখন পড়বো, এই যে একটা ম্যাথ করার সময় ওই ক্ষেত্রে দেখবো। ঠিক আছে, এখানে আমরা সিম্পল জাস্ট ভোল্টেজ ইন্টু কারেন্টের গুণফল নিয়ে দেখাচ্ছি। তাহলে কারেন্ট ইকুয়াল আমরা কি পাচ্ছি, এস ডিভাইডেড বাই ভি। তাহলে আমাদের টার্গেট কি বের করা, বেস ভ্যালু। তাহলে আমি যদি এগুলোর বেস ভ্যালু ধরি, এস বেস এবং ভি বেস, তাহলে কারেন্টের যে ভ্যালুটা পাবো এটাও আমরা কিসে পাবো, বেস ভ্যালুতে পাবো। ঠিক আছে, তাহলে এই সূত্রটা কিন্তু এইটাই, এভাবে লেখা গেল, এটা একটা ফার্স্ট গেল। তাহলে আমরা কারেন্ট বের করে ফেলতে পারলাম। আরেকটা বাকি আছে কি, ইম্পিডেন্স। ঠিক আছে, এখন ইম্পিডেন্স যেটা আপনার রিঅ্যাকট্যান্স বলেন, ইম্পিডেন্স বা রেজিস্ট্যান্স সবগুলোর জন্য তো একই সূত্র, তাই না? কোনটাই যে ভি ইকুয়াল টু আপনারা জানেন কি ছিল, আই আর। তো এখান থেকে আমরা যদি আর ক্যালকুলেট করতে চাই, আর সমান আমরা কি লিখবো, ভি বাই আই। ঠিক আছে, এই যে ভি বাই আই। দেন এখানে যে আই সমান কি পাইলেন, আই সমান কি পাইলেন, এস বাই ভি। তাহলে এখানে আমরা কি করতে পারি, ভি ডিভাইডেড বাই এস ডিভাইডেড বাই ভি। তাহলে এই যে ভিটা উপরে চলে গেলে আপনাদের কি আসবে, ফাইনালি আমাদের কি আসবে, আর সমান ভি স্কোয়ার ডিভাইডেড বাই এস। ঠিক আছে, এই যে এই সূত্রটাই এখানে লেখা আছে, ভি বেস স্কোয়ার বাই এস বেস। তাহলে এখানে আমরা কি টার্গেট কি, ইম্পিডেন্সের বেস ভ্যালু বের করা, তাহলে এগুলোর আমরা বেস ভ্যালু ইউজ করব। তাহলে আর জেড বা এক্স যেটাই থাক, এগুলোর বেস ভ্যালু বের করে ফেলতে পারবো। ঠিক আছে, এই যে এই সূত্রটা কিন্তু একটু ইম্পর্টেন্ট, আমরা ম্যাথ করার সময় এই সূত্রগুলো ইউজ করব। তাহলে ইম্পিডেন্সের বেস ভ্যালু বের করার সূত্র কি, ভি বেস স্কোয়ার ডিভাইডেড বাই এস বেস। আচ্ছা, তাহলে আমরা বেস ভ্যালু যদি বের করে ফেলতে পারি, আমাদের ফাইনাল টার্গেট হচ্ছে পার ইউনিট ক্যালকুলেশন। তাহলে ইম্পিডেন্সের পার ইউনিট আমরা ক্যালকুলেশন কিভাবে করব, পার ইউনিটের সূত্র আমরা বলছিলাম যে অ্যাকচুয়াল ইম্পিডেন্স ডিভাইডেড বাই বেস ইম্পিডেন্স। তাহলে অ্যাকচুয়াল ইম্পিডেন্স কি, জেড। জেড বলতে হচ্ছে যে কম্পোনেন্টের ইম্পিডেন্স, ওইটার অ্যাকচুয়াল যে ভ্যালুটা জেড। আর বেস ইম্পিডেন্স হচ্ছে এই যে এখানে বেস ভ্যালু। ঠিক আছে, এবং জেড বেসের সূত্রটা এই যে এখানে ছিল, তাহলে এখান থেকে আমরা এখানে ইনপুট দিতে পারি। তাহলে ফাইনালি পার ইউনিট ইম্পিডেন্সের সূত্রটা এই জিনিসটা আসতেছে কি, জেড ইন্টু এস বেস ডিভাইডেড বাই ভি বেস স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এখানে একটু খেয়াল রাখতে হবে যে আমরা প্রথমে বললাম যে এককের দিকে খেয়াল করতে হবে। তাহলে এস যেটা আছে, আমরা যখন পার ইউনিট ক্যালকুলেশন করব, দেখতে হবে এস এমভিএ এককে আছে কিনা। যদি এমভিএ এককে না থাকে, যে কেভিএ তে দেয়া আছে, তখন কি করতে হবে, এটাকে এমভিএ তে আনতে হবে 1000 দ্বারা ভাগ করে। ঠিক আছে, আর ভোল্টেজ যেটা, ভোল্টেজের আমার সূত্রতে দেয়া আছে ডিরেক্টলি কিলো ভোল্টে। তো আপনাদের ধরলাম যে ট্রান্সফরমারের যে রেটিং, এটা যদি ভোল্টেজে দেয়া থাকে, আপনাদের ওইটাকে অবশ্যই কনভার্ট করে কিলো ভোল্টে আনতে হবে, এরপর সূত্রতে দিতে হবে। বুঝে গেছে? তাহলে এই জিনিসটা খেয়াল রাখতে হবে, কি খেয়াল রাখতে হবে, অ্যাপারেন্ট পাওয়ার এস যেটা, এটার একক অবশ্যই খেয়াল করতে হবে এমভিএ তে, এবং ভোল্টেজ যেটা, এটার একক কিলো ভোল্টে আছে কিনা। আচ্ছা, এখানেও একটা ছোট টাইপের উদাহরণ দেয়া আছে যে ভোল্টেজের, দেখেন বেস ভোল্টেজ দেয়া আছে 10 ভোল্ট, দেন বেস এমপিএ এমভিএ কত দেয়া আছে 50 এমভিএ, এবং ইম্পিডেন্সের অ্যাকচুয়াল ভ্যালুটা দেয়া আছে 1 ওহম। ঠিক আছে, এই তিনটা ভ্যালু থেকে আপনাদের কি করতে বললো, ডিটারমাইন পার ইউনিট ইম্পিডেন্স। তাহলে আমরা প্রথমে কি করতে পারি, বেস ইম্পিডেন্স বের করে ফেলতে পারি। বেস ইম্পিডেন্সের সূত্র আমরা একটু আগে কি দেখলাম, ভি বেস স্কোয়ার ডিভাইডেড বাই এস বেস। তাহলে ভি বেস যে 10 স্কোয়ার, এবং এস বেস ভ্যালু কত দেয়া আছে 50।
এই যে, তাহলে এটা করলে আমরা পেয়ে যাচ্ছি 2 ওহম। ঠিক আছে। দেন থার্ড হচ্ছে কি পার ইউনিট। তাহলে পার ইউনিটের সূত্র কি ছিল? অ্যাকচুয়াল ভ্যালু ডিভাইডেড বাই বেস ভ্যালু। অ্যাকচুয়াল ভ্যালু কত আমাদের এখানে গিভেন আছে 1, এবং বেস ভ্যালু এখান থেকে আপনার ক্যালকুলেট করলেন 2। তাহলে এখান থেকে আমরা পার ইউনিট ইম্পিডেন্সের ভ্যালুটা পাচ্ছি কত? 0.5 পার ইউনিট। ঠিক আছে। মোটামুটি কি আমি যেগুলো বলতেছি আপনারা কি বুঝতে পারতেছেন? কি আপনারা কি ক্লাস করতেছেন নাকি সবাই জয়েন দিয়ে চলে গেছেন? আছেন ক্লাসে? জি ম্যাম। জি জি ম্যাম ম্যাম আছি ম্যাম। জি ম্যাম আছে। আচ্ছা, ক্লাসে থাকেন। আচ্ছা, পরের এক্সাম্পলটা দেখানোর আগে আপনাদের, যেহেতু এই জুম মিটের টাইমের 10 মিনিট আছে, আপনাদের প্রেজেন্টটাকে নিয়ে নিচ্ছি, এরপরে এই ম্যাথটা দেখাচ্ছি। ঠিক আছে। আসসালামু আলাইকুম জি ম্যাম, ম্যাম। বলছি কি ম্যাম আমাদের হচ্ছে ম্যাম একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, বলেন। ম্যাম আমাদের হচ্ছে মানে কোর্স আউটলাইনটা সম্পর্কে আর কি, মানে আমাদের হচ্ছে কত পার্সেন্টের মতো হচ্ছে ম্যাথের কোশ্চেন থাকতে পারে আর হচ্ছে থিওরি থাকতে পারে এই ধরনের আর কি। আচ্ছা, এটা বেসিক্যালি কিরকম, আমি যে পড়াচ্ছি মানে পাওয়ার সিস্টেমে আপনাদের ম্যাক্সিমামটাই একটু ম্যাথ বেসড। যেমন হচ্ছে আমাদের 10 মার্কের একটা পুরো ম্যাথ থাকবে আপনাদের মিডে, আর বাকি হচ্ছে 20-এর মধ্যে ধরেন হাফ, মানে 20 টাইপের থাকবে ম্যাথ, আর 10 মার্কের হচ্ছে আপনার থিওরিটিক্যাল। ঠিক আছে। জি ম্যাম, ক্লিয়ার ম্যাম। আচ্ছা আচ্ছা, আপনাদের হচ্ছে আমরা তাহলে শুরু করে দিই। এটা একটা বাদ ছিল, এই ম্যাথটা আমরা একটু দেখি যে এখানে আমাদের কি করা দেয়া আছে। একদম সিম্পল ম্যাথগুলো আমরা প্রথমের দিকে যেগুলো দেখতেছি, এগুলো একদম সিম্পল টাইপের ম্যাথ দেয়া আছে। একটা ট্রান্সমিশন লাইনের ইম্পিডেন্সের ভ্যালু দেয়া আছে। ঠিক আছে। এই যে ইম্পিডেন্সের ভ্যালুটা দেয়া আছে। তাহলে এখানে আপনাদের এই যে আমি বলে দিছিলাম যে বেস ভ্যালু দেয়া থাকবে, বা আপনাদের কোন ভ্যালুটাকে ধরতে হবে এটাও উল্লেখ করে দেয়া থাকবে। তাহলে এখানে আপনাদের বলে দেয়া আছে এই যে এস বেস কত এবং ভি বেস কত। তাহলে আপনাদের এই যে জেড বেস পার ইউনিট ক্যালকুলেট করতে বলছে। আচ্ছা, জেড তো সবার মনে আছে যে ইম্পিডেন্স। ওয়াই মনে আছে? ওয়াই কার ভ্যালু ছিল? মানে আমরা কোনটাকে ওয়াই বলতাম মনে আছে? ওয়াই একটা ছিল এবং আরেকটা ভ্যালু ছিল জি। এই কম্পোনেন্ট গুলোর নাম এগুলো আমরা যেহেতু একটু কম ইউজ করি, এর মনে না থাকারও কথা। ওয়াই বেসিক্যালি কি ছিল? ওই যে অ্যাডমিটেন্স, যেটা আমাদের কি ছিল? ইম্পিডেন্সের ইনভার্স রাশি। মানে 1/z করলে আমরা যে প্যারামিটারটা পাইতাম, এটাকে কিন্তু আমরা কি বলতাম? অ্যাডমিটেন্স। সিমিলার ভাবে রেজিস্ট্যান্স যেটা ছিল, রেজিস্ট্যান্সের যে অপোজিট রাশি ওটাকে আমরা বলতাম কন্ডাক্টেন্স, যেটা আমরা জি দ্বারা প্রকাশ করতাম। ঠিক আছে। এই প্যারামিটারগুলো একটু মনে রাখবেন, হুট করে যে দু একটা ম্যাথে এই টাইপের প্যারামিটারগুলো চলে আসে। আচ্ছা, এখন খেয়াল করবেন আপনাদের ম্যাথগুলোতে যদি ডিরেক্টলি ওরা পার ইউনিট সূত্র ইউজ করে, আপনারা এভাবেও করতে পারেন অথবা ভেঙে ভেঙে করতে পারেন। কিরকম? আমরা জেড পার ইউনিট বের করতে চাচ্ছি, তাহলে প্রথমে আমাদের কি করতে হবে? জেড বেস বের করতে হবে। আমরা জেড বেস জানি না, তাহলে জেড বেসের সূত্র আমাদের কি ছিল? ভি বেস স্কোয়ার ডিভাইডেড বাই এস বেস। ঠিক আছে। এটা, তাহলে এই ভ্যালু কি? এই যে ডিরেক্টলি আমার ভ্যালু দেওয়া আছে, আপনি ভ্যালু ইনপুট দিবেন, জেড বেস পেয়ে যাবেন। জেড বেস পেয়ে যাওয়ার পরে আমরা হচ্ছে জেড পার ইউনিট ক্যালকুলেট করব। তাহলে জেড পার ইউনিট আমরা কিভাবে ক্যালকুলেট করব? জেড অ্যাকচুয়াল কোনটা? এই যে টোটাল, টোটাল যে ভ্যালুটা আছে, তাহলে জেড, এই ভ্যালুকে আমরা কি করব? এই যে এখানে যে ভ্যালুটা পেয়ে যাবেন এই ভ্যালু দ্বারা ভাগ করে দিবেন। আপনি ডিরেক্টলি যে ওরা ভেঙে ভেঙে আর এবং হচ্ছে এক্স কে করে ফেলছে, আপনার ভাঙতেও পারেন। এখানে একসাথে পুরা জেটের ভ্যালুকে এখানে হচ্ছে জেড বি এর যে ভ্যালু পাবেন এটাকে ডিভাইড করে ফেলতে পারেন। করলে এখানে যে ভ্যালুটা পাবেন এটাই কিন্তু কার ভ্যালু? জেড পার ইউনিটের। তাহলে এখানে যে আমার এককটা হবে এটা কি এককে আসবে? পার ইউনিটে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা আমার ফার্স্ট ম্যাথটা কিন্তু চলে গেল, যে হাফ পার্টটা, জেড পার ইউনিট। তাহলে ওয়াই পার ইউনিটটা আমরা কিভাবে বের করবো? ওয়াইটা আদারওয়াইজ এভাবে করতে পারেন যে পি পার ইউনিটকে ইনভার্স করে দিলেই আপনারা চলে আসবেন, যেহেতু এটার ইনভার্স রাশি। অথবা এইভাবেও করা যায় যে ওরা হচ্ছে এখানে কিভাবে করছে খেয়াল করেন, এই যে জেড পাওয়ার ইউনিটের যে সূত্র, এটার রিভার্স সূত্রটা ওরা এখানে ইউজ করতেছে। ঠিক আছে, কারণ এই যে মেইন সূত্র তো আমার একই থাকতেছে, যে অ্যাকচুয়াল বাই বেস। তাহলে বেসের যে সূত্রটা এখানে ছিল, ওরা দেখেন এই যে ভ্যালুটাকে উল্টাই দিচ্ছে। কি উল্টাই দিচ্ছে? এই যে ভি বেস স্কোয়ার ডিভাইডেড বাই এস বেস করছে, এই যে উল্টা, মানে আমাদের পার ইউনিটের যে সূত্রটা আসে। আর ওয়াই, এখানে ওয়াই তাহলে আপনাদেরকে আবার কিভাবে আনতে হবে? জেটের যে ভ্যালুটা অ্যাকচুয়াল ভ্যালু 1/বাই জেড করে। ঠিক আছে। এই যে মিলি রাশিটা বুঝলে আপনার ক্যালকুলেটটা করতে পারবেন। এটা কার বললাম আমরা? প্যারামিটার অ্যাডমিটেন্স, যেটা হচ্ছে ইম্পিডেন্সের অপোজিট রাশি, 1/z। ওয়াই ইকুয়াল টু 1/z। ঠিক আছে।
দেন এখানে আমার আরেকটা এক্সাম্পল দেওয়া আছে, কি বলতেছে, একটা সার্কিট টাইপের দেওয়া আছে। প্রথমে আপনাদের একদম সিম্পল ভাবে যে একটা সার্কিটের আপনারা যে ইম্পিডেন্স, কারেন্ট, অ্যাপারেন্ট পাওয়ার ক্যালকুলেট করেন, এই জিনিসটা ক্যালকুলেট করতে বলছে। এটা তো তাহলে আমাদের কি, জাস্ট আমরা জেড ক্যালকুলেট করবো। জেড মানে কি, টোটাল এই ভ্যালুটা। তাহলে এই যে 8 প্লাস এই দুইটা, তাহলে ক্যাপাসিটিভ যেন আপনার মাইনাস হয় এবং ইন্ডাকটেন্সটা প্লাস হয়, তাহলে টোটাল ভ্যালুটা এই যে এত আসতেছে। ঠিক আছে। দেন হচ্ছে কারেন্ট। কারেন্ট আপনারা কি জানেন, কারেন্ট হচ্ছে ভি ডিভাইডেড বাই জেড। ভি আমার এখানে দেয়া আছে, আর যেটা আমরা ক্যালকুলেট করলাম, তাহলে দুইটাকে ডিভাইড করলে আমরা কারেন্টের ভ্যালুটা পেয়ে যাচ্ছি। আচ্ছা, এখানে আমি যে প্রথমে বলছিলাম অ্যাস্ট্রোস্ট্যাটিকের একটা ব্যাপার আছে, এস এর। তাহলে অ্যাপারেন্ট পাওয়ার আমরা যখন ক্যালকুলেট করব, নর্মাল পাওয়ার, রিয়েল পাওয়ার কি ছিল, রিয়েল পাওয়ার ইকুয়াল টু পি ইন্টু, সরি, ভি ইন্টু আই। ঠিক আছে। রিয়েল পাওয়ার হচ্ছে ভোল্টেজ ইনটু কারেন্ট। এখন অ্যাপারেন্ট পাওয়ার আমরা যখন ক্যালকুলেট করবো, বা কমপ্লেক্স পাওয়ার যেটাকে বলি, এটার ক্ষেত্রে ভোল্টেজটা সেম থাকবে, কিন্তু কারেন্টের ক্ষেত্রে এটার অনুবন্ধী যুগল নিতে হয়। ঠিক আছে। যে কমপ্লেক্স কনজুগেট যে রাশিগুলোকে বলা হয়, যে কিরকম ছিল আপনাদের কমপ্লেক্স রাশিগুলা কি ছিল, যে এখানে আরেকটা একটা ফর্ম ছিল, এ প্লাস জে